সালামু আলাইকুম সবাইকে। আমরা চলে এলাম আবারও বাংলার অ্যাডমিশনের ক্লাস নিয়ে। শিক্ষতে তোমার সঙ্গে আছি আমি আব্দুল্লাহ আল মেহেদী। আজকে আমরা পড়ব ৫২ দিনগুলো সংক্রান্ত বিগত বছরের অ্যাডমিশনে আসা কিছু প্রশ্নের সমাধান নিয়ে। আমরা একদম প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি ২১-২২ ঢাবিতে এসেছিল যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এটা কার উক্তি? এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি। তো আমরা আরো কিছু এক্সট্রা তথ্য জানি, কারণ যেহেতু আমরা জানি যে শুধু শুদ্ধ উত্তর জানলেই হয় না, পাশাপাশি আরো কিছু তথ্য জানতে হয়, কারণ ঘুরিয়ে ফিরিয়েও প্রশ্ন এসে থাকে। তো ৫২ দিনগুলি রচনায় শেখ মুজিবুর রহমানের উক্তিটা হচ্ছে এমন ছিল যে জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না, মানে আমাদের এই দিককার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার কথা বলছেন। আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল? পরবর্তীতে দেখবা এই যে এই উক্তিটা তিনি করেছিলেন, এই আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, এই লাইনটাকে ঘিরেও অন্য আরেকটা প্রশ্ন এসেছিল আরেকটা ভর্তি পরীক্ষায়। গুলি হলো মেডিকেল কলেজ হোস্টেলের এরিয়ার ভেতরে, রাস্তায়ও নয়। ১৪৪ ধারা ভঙ্গ করলেও গুলি না করে গ্রেফতার করলেই তো চলতো। আমি ভাবলাম দেখবো কিনা জানি না, তবে রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নাই। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এটা কার উক্তি? এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়, এটা কোন রচনার অংশ? এটা এখন তো আমরা ৫২ দিনগুলি পড়াচ্ছি, অফকোর্স এটা ৫২ দিনগুলিরই একটা অংশ, কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ উদ্ধৃতিগুলো জানবো। তো আমরা চলো পুরো উদ্ধৃতিটা একটু দেখি। জনমত সৃষ্টি হয়েছে, জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। শাসকরা যখন শোষক হয় অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে তখন দেশের ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়। জেলখানায় অনশনরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কয়দিন পর কারা কর্তৃপক্ষ খাবার খাওয়ানোর চেষ্টা করেছিল? এটা হচ্ছে অপশন বি, ৪ দিন পর হচ্ছে উত্তর। তো আমরা একটু জানি আরো কিছু তথ্য। এই রচনায় আমরা দেখি যে উদ্ধৃতিটা ছিল এমন যে ৪ দিন পরে আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো। মহাবিপদ! নাকের ভিতর দিয়ে নল পেটের মধ্য পর্যন্ত দেয়, তারপর নলের মুখে একটা কাপের মতো লাগিয়ে দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫২ দিনগুলি তার কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? এটা অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে। আমাদের এখানে কিছু তথ্য জেনে নেওয়া ভালো। সেটা হলো ২০১২ সালে এই বইটা প্রকাশিত হয়। এটা মূলত বঙ্গবন্ধুর একটা আত্মজীবনী ছিল, যেটা তিনি ঢাকা সেন্ট্রাল জেলে বসে লিখেছিলেন। ৫২ দিনগুলো কি ধরনের রচনা এখানে আমরা কিন্তু বুঝতে পারি। এটা তো ছোট গল্প না, এটা তো প্রবন্ধ না, অবশ্যই এটা আত্মজীবনী, এটা নিবন্ধ না। তো তাহলে ৫২ দিনগুলির লেখক শেখ মুজিবুর রহমান, এটা মূলত তার একটা আত্মজীবনী। তার এই অসমাপ্ত আত্মজীবনীটা ২০১২ সালে প্রকাশিত হয়। আর বন্ধু-বান্ধব, সহকর্মী ও সহধর্মিণীর অনুরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে বসে এই আত্মজীবনীটা লেখা শুরু করেন। তাহলে এটা তিনি কখন লিখেছেন আমরা সেটাও জানলাম। ১৯৬৭ সালের মাঝামাঝি সময়। তিনি কোথায় লিখেছেন? অলরেডি আমি বলেছি, ঢাকা সেন্ট্রাল জেলে বসে তিনি এটা লিখেছেন। ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন এটা সিপাহীদের মাধ্যমে। ২১শে ফেব্রুয়ারি আমরা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম। রাতে সিপাহীরা ডিউটিতে এসে খবর দিল ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে, কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছে। তাহলে এটা কার কাছ থেকে জানতে পেরেছিল? সিপাহীদের মাধ্যমে এটা জানতে পেরেছিল। ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দী ছিলেন? তিনি ছিলেন এটা আসলে ফরিদপুর কারাগারে বন্দী। আমরা একটু পরে আরো একটা প্রশ্ন দেখব যেখানে ব্যাখ্যা আছে, কারণ বঙ্গবন্ধু কিন্তু কিছু উদ্ধৃতি করেন ওখানে, যে উদ্ধৃতিগুলো থেকেই বোঝা যায় যে তিনি ভাষা আন্দোলনের সময় স্পেসিফিক্যালি কোন কারাগারটাতে তিনি বন্দী ছিলেন। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, অলরেডি এটা পড়িয়েছি, বাট এই উক্তিটির মধ্যে মুজিবুর রহমানের চরিত্রের কোন পরিচয়টা পাওয়া যায়? এটা দিয়ে মূলত আসলে তার দূরদর্শিতার, মানে ভবিষ্যৎ পরিণাম সম্পর্কে একটা ধারণা করতে পারে, এটাকে বলা হয় দূরদর্শিতা। তো এইটার একটা মানে উৎকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই এই উক্তিটার মধ্য দিয়ে। তার দূরদর্শিতার একটা পরিচয় দেখতে পাই এই উক্তিটার মধ্য দিয়ে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেন? তিনি ল ডিপার্টমেন্টে ছিলেন। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত আরো কিছু তথ্য আমরা দিচ্ছি। যেমন তিনি পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, এবং প্রথম তিনি জেলে যান ১৯৩৯ সালে। তারপরে জুলিও কুরি পদকে তিনি ভূষিত হন ১৯৭৩ সালে, এবং মন্ত্রিসভার সবচেয়ে ছোট, মানে বয়সে সবচেয়ে ছোট সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন তিনি ১৯৫৪ সালের যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশ আমি অলরেডি বলেছি ১৯১২ সালে, ২০১২ সালে প্রকাশিত হয়, এবং এটার প্রকাশকটা ছিল দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের মানে এটার মেইন প্রকাশকটা ছিল, যেটা ২০১২ সালে প্রকাশিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে তার আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনীটা লিখতে শুরু করেন? আমি একটু আগেই কিন্তু এটা পড়িয়েছি। সেটা হলো ১৯৬৭ সালের মাঝামাঝি, এবং এটা তিনি কোথায় বসে লিখেন? ঢাকা সেন্ট্রাল জেলে। ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধুকে ঢাকা কারাগার থেকে কোন জেলার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়?
বায়ান্নর দিনগুলি রচনার উদ্ধৃতি, এটা সমস্ত দিন জাহাজ চললো, রাতে গোয়ালন্দ ঘাটে এলাম, সেখান থেকে ট্রেনে রাত 4টায় ফরিদপুর পৌঁছালাম। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধুকে ঢাকা কারাগার থেকে কোন জেলার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়? তাকে ফরিদপুরে পাঠিয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসতো এবং শ্রদ্ধা করতো কে? ওই যে 1 নম্বর যে অপশনটা, সুবেদার। সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিল এবং সে একজন বেলুচি ভদ্রলোক, মানে তিনি পাকিস্তানের ছিলেন, মূলত একজন পাকিস্তানি ছিলেন এবং সে বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসতো এবং শ্রদ্ধা করত। সুবেদার 1952 সালের কত তারিখে বঙ্গবন্ধু কারাবাস থেকে মুক্তি পান? সেটা হলো 28শে ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। এগুলো আসলে এটা তো বোঝানোর কিছু নাই। এই তথ্যগুলো আমাদের একটু আসলে মনে রাখতে হবে। যদিও আমরা জানি না যে এইবার আসলে এটা থেকে কতটুকু প্রশ্ন আসবে। কিন্তু নিঃসন্দেহে আগে যতটা গুরুত্বপূর্ণ ছিল এই চ্যাপ্টারটা, এখন আর এতটা গুরুত্বপূর্ণ নাই। এরপরেও আমরা এটাকে কোনোভাবেই স্কিপ করতে পারি না। কারণ আমাদের বইয়ে তো এটা আছে। 52 দিনগুলি রচনায় সুপারিনটেনডেন্টের নাম কি? যে সুপারিনটেনডেন্টের কথা আমরা বললাম তার নাম হলো গিয়ে আমির হোসেন। আমরা অনশন ভাঙব না, এটা কোন রচনা থেকে নেওয়া হয়েছে? অবশ্যই 52 দিনগুলি। এখানে আসলে দেখেও তো বোঝা যায় আমার পথে কি অনশন নিয়ে কোনো কথা আছে নাকি? চাষার দুঃখ এখানে কোথা থেকে আসলো? 21শে ফেব্রুয়ারি কোথা থেকে আসলো? 52 দিনগুলি এখানেই বলা হয়েছে যে অনশন নিয়ে কথাবার্তা আছে। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়, এটা কোন রচনার? এটা হচ্ছে 52 দিনগুলির। অনশন ধর্মঘট থাকাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছেন? বঙ্গবন্ধু টোটাল হচ্ছে তোমার 4টি চিঠি লিখেছিলেন ফরিদপুর জেলে যখন তিনি বন্দী ছিলেন। তিনি 4টা চিঠি কার কার কাছে লিখেন? তিনি তার আব্বার কাছে একটা চিঠি লিখেন, রেনুর কাছে একটা চিঠি লিখেন, মানে তার ওয়াইফের কাছে, আর 2টা শহীদ সাহেব ও ভাসানী সাহেবের কাছে। মোট 4টা চিঠি লিখেছিলেন। তাহলে তার বাবার কাছে একটা, রেনুর কাছে একটা, শহীদ সাহেবের কাছে একটা এবং ভাসানী সাহেবের কাছে একটা। এই 4টা চিঠি তিনি লিখেছিলেন। কখন লিখেছিলেন? যখন তিনি ফরিদপুর জেলে বন্দী ছিলেন। যদি এই পথে মৃত্যু এসে থাকে তাই হবে। এটা কোন রচনার উদ্ধৃতি? এটা আমাদের 52 দিনগুলি রচনার উদ্ধৃতি। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এই বাক্যটা কোন রচনার অন্তর্গত? অলরেডি আমি পড়ানোর সময় প্রথমেই বলেছি যে এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটাকে ঘিরে আসলে প্রশ্ন এসে থাকে। শুধু তাই নয়, আমরা যদি দেশের যেই আমাদের সাম্প্রতিক বিপ্লবের কথা বলে থাকি এবং সেখানেও কিন্তু এই উক্তিটা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভেসে বেড়াতে দেখেছি যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এটা কার লেখা? এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এবং যেটা অসমাপ্ত আত্মজীবনীতে তিনি লিখেছেন। 52 দিনগুলো আর কি এখানে আমাদের উত্তর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 52 দিনগুলো নিচের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা অলরেডি আমরা বলেছি, অসমাপ্ত আত্মজীবনী, যেটা প্রকাশিত হয় কবে? যেটা প্রকাশিত হয় 2012 সালে। বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়। আচ্ছা, এটা কি বলছে? এটা এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে উক্তিটা কোন গল্পের? উক্তিটা 52 দিনগুলো গল্পের। যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে। এটা অলরেডি আমি একবার দেখালাম, অন্য আরেকটা অ্যাডমিশন টেস্টে ওটা এসেছিল। তো 52 দিনগুলিরই উক্তি এটা। 52 দিনগুলি গল্পে কত মাস পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পুরনো জায়গায়, পুরনো বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে করেছিলেন? এটা তিনি কতদিন পরে গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন 27 থেকে 28 মাস পরে। তো 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন 27-28 মাস পরে আমার সেই পুরানা জায়গায়, পুরানা কামরায়। তাহলে এটার উত্তর কি? এটার উত্তর হলো সি, 27-28 মাস। 52 দিনগুলো কার লেখা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা। এইসব প্রশ্ন আসলে অনেক বেশি মানে সহজ প্রশ্ন। এটা হচ্ছে সহজ প্রশ্ন হলেও এই ধরনের প্রশ্ন মাঝে মধ্যে এসে থাকে। আর সহজ প্রশ্নে আরেকটা ট্র্যাপে হচ্ছে স্টুডেন্টরা পড়ে। এটা যেকোনো ধরনের এমসিকিউর ক্ষেত্রে। অনেক সময় আমরা দেখি যে মানে এটা হচ্ছে টু ইজি টু অ্যান্সার। সো তখন আমরা করি কি? মনে হয় যে না ধুর, এত সহজটা কি উত্তর হবে? হয়তো কঠিন কোনো একটা উত্তর হবে। কিন্তু বেশিরভাগ সময় আমাদের ফার্স্ট গেসে যেইটা শুদ্ধ মনে হয় ওটাই দিন শেষে শুদ্ধ উত্তর থাকে বেশিরভাগ সময়। কাজী নজরুল ইসলাম, জাহানারা ইমাম কিংবা সৈয়দ শামসুল হক প্রশ্নই আসে না, এটা বঙ্গবন্ধুর লেখা। তো অসমাপ্ত আত্মজীবনী আমি বললাম অলরেডি 2012 সালে এটা প্রকাশিত হয়েছে। কারাগারের রোজ নামুচা, এটাও বঙ্গবন্ধুরই লেখা। এটা হলো 1966 থেকে 1968 সাল পর্যন্ত তার জেল জীবনের বিভিন্ন ঘটনাকে তিনি সেখানে লিখেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটা কত সাল পর্যন্ত সেখানে ঘটনাবলী স্থান পেয়েছে? তো 1967 সালের মাঝামাঝি সময় ঢাকা সেন্ট্রাল জেলে থাকা অবস্থায় তিনি এটা লেখা শুরু করেন। 1968 সালে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা ক্যান্টনমেন্টে তিনি আটক থাকে তখন তার এই জীবনী লেখাটা বন্ধ হয়ে যায়। তো এখানে মেইনলি কাহিনী এসেছে তোমার 1955 সাল পর্যন্ত এখানে ঘটনাবলী আমরা দেখতে পাই। তাহলে এটার উত্তর কোনটা? উত্তরটা হচ্ছে অপশন 1।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলে বসে আত্মজীবনী লেখা শুরু করেন? অনেকবার বললাম, ঢাকা সেন্ট্রাল জেলে 1967 সালের মাঝামাঝি। এবং এই লেখক কত সালের ইলেকশন ওয়ার্কার ইনচার্জ ছিলেন? তিনি এটা ছিলেন 1946 সালের ইলেকশনে। তিনি 1946 সালের ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলেন। হাচু আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি, এটা কে বলেছিল? এটা বলেছিল শেখ কামাল। শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ডাকনাম কি? তার ডাকনাম হচ্ছে গিয়ে রেনু। আমরা একটু আগে এটা দেখেছি যে 4টা চিঠি তিনি লিখেছিলেন, সেই 4টা চিঠির মধ্যে একটা চিঠি লিখেছিলেন তিনি রেনুকে। সো হু ওয়াজ দ্য রেনু? রেনু হচ্ছে তার ওয়াইফ। 1952 সালে ফেব্রুয়ারি মাসের কত তারিখে কারাবন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির আদেশ আসে? তার মুক্তির আদেশ আসে 27 ফেব্রুয়ারি। 27 থেকে 28 মাস তিনি ছিলেন জেলে এবং এরপরে তিনি তার ঘরে ফেরেন। জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না ড্যাশ তাকে কোথায় নিয়ে গেল। আমি কিন্তু অলরেডি পড়িয়েছি। আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল? এটার উত্তর হবে আমলাতন্ত্র, অপশন এ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2021-এ কিন্তু এটা এসেছিল। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। অনেকবার এটা এসেছে, মানে অনেকবার, তাই বারবার হচ্ছে এটা আসছে। ইয়ে কে বাত হ্যায় আপ জেলখানা মে। আমি বললাম কিসমত। উক্তিটি কাকে করা হয়েছে? উক্তিটি করা হয়েছে আর্মড পুলিশের সুবেদারকে। আর্মড পুলিশের সুবেদারকে। বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত? এটা ধানমন্ডিতে অবস্থিত। আজ আমাকে ও আমার ড্যাশ বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। আমাকে ও আমার কাকে? কর্মীদের? নো, আমার সহকর্মীদের। আমাকে ও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। 52 দিনগুলো কোন ধরনের রচনা? এটা হচ্ছে আমরা বলতে পারি এক ধরনের স্মৃতি কথা। এটা আসলে যেমন অনেকে এখানে কিছুটা কনফিউজড হতে পারো যে এটা কি কোনো প্রবন্ধ? মোটেও না, এটা কোনো প্রবন্ধ না। এখানে তিনি স্মৃতিচারণ করছেন। এটা কি রম্য রচনা? মোটেও না। পত্র রচনা? মোটেও না। তাহলে এটা কি? এটা হলো একটা স্মৃতি কথা। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। এটা কোন রচনার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে 52 দিনগুলো রচনার অন্তর্ভুক্ত। এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? এই উক্তিটা কার? উক্তিটা হচ্ছে সিভিল সার্জনের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? তিনি 1972 সালের 10ই জানুয়ারি তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। অর্থাৎ তিনি তো যে 25শে মার্চের কাল রাতের পরপরই তো তাকে আসলে ধরে নিয়ে যাওয়া হয়। উনি তো ছিলেন পাকিস্তানে। তো ওইখান থেকে তিনি ফিরেন হচ্ছে 1972 সালের 10 জানুয়ারি। ওটাকেই বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1946 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান ফরিদপুরের কোন দায়িত্বে ছিলেন? দেখো একটু আগেই কিন্তু প্রশ্নটা এসেছিল যে ওয়ার্কার ইনচার্জ ছিলেন তিনি কত সালে, আর এখন বলা হলো তিনি 1946 সালের নির্বাচনে কোন দায়িত্বে ছিলেন। মানে প্রশ্ন কিন্তু এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসে। গুচ্ছতে এসেছিল প্রশ্নটা, খুব রিসেন্টলি এসেছিল। ওয়ার্কার ইনচার্জ ছিলেন তিনি 1946 সালের নির্বাচনে, ফরিদপুরের দায়িত্বে ছিলেন। 52 দিনগুলোতে লেখকের সঙ্গে সহ অনশনকারীর নাম কি? তার নাম হচ্ছে মহিউদ্দিন আহমদ। গুচ্ছতে এসেছিল। জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙালেন কে? তার অনশন ভাঙালেন রাজনৈতিক সহকর্মী। তাকে ডাবের পানি খেতে দেওয়া হয়েছিল। আমরা সেসব প্রশ্নও পাবো। আমি জাস্ট অতিরিক্ত তথ্য দিলাম যে ডাবের পানি খাইয়ে তার অনশনটা ভাঙানো হয়। মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটার প্রকাশককে একটু আগে কিন্তু আমরা এটা পড়েছি, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এটার প্রকাশক। কত সালে এটা প্রকাশিত হয়? 2012 সালে। কত সালে এটা লেখা হয়? 1967 সালের মাঝামাঝি। এবং কোথায় বসে এটা লেখা হয়? ঢাকা সেন্ট্রাল জেলে। তথ্যগুলো আমরা জানবো। কোনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী? আমরা এখানে অলরেডি আসলে অসমাপ্ত আত্মজীবনী নিয়েই কথা বলছি। সো এখানে আসলে এই উত্তর নিয়ে আর কোনো এখানে দ্বিতীয় কোনো কথার প্রশ্ন আসছে না। প্লুরিসিস বলতে কি বোঝায়? এটা হচ্ছে আসলে বক্ষ ব্যাধি। এটাকেই প্লুরিসিস বলে থাকে। তোমরা যদি দেখে থাকো এটার শব্দার্থর মধ্যেই আছে, এই চ্যাপ্টারের শব্দার্থ অংশেই আছে এটা। মহিউদ্দিন বঙ্গবন্ধুকে কি দিয়ে অনশন ভাঙিয়েছিলেন? ডাবের পানি। যে একটু আগে বলছিলাম অতিরিক্ত তথ্য দিতে যে, তো ডেপুটি জেলার বঙ্গবন্ধুকে মুক্তির খবর বলার পর মহিউদ্দিন 2 চামচ ডাবের পানি দিয়ে বঙ্গবন্ধুর অনশন ভাঙিয়েছিলেন। তাহলে এখানে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ডাবের পানি। বঙ্গবন্ধু উপাধিটা প্রদান করা হয় কে? মূলত এই উপাধিটা তাকে আসলে প্রদান করেন হচ্ছে তোফায়েল আহমেদ। 1969 সালের 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু এই উপাধিটা প্রদান করেন। তো এটা বঙ্গবন্ধু উপাধিটা প্রদান করা হয় কোথায়? এটা উপাধিটা প্রদান করা হয় রেসকোর্স ময়দানে। সেটা কবে করা হয়? 1969 সালের 23শে ফেব্রুয়ারি। এখানে আরো কিছু ইতিহাস আছে, আমরা সেগুলোতে যাচ্ছি না। কারামুক্তি হয়, কারামুক্তির পরপর এবং আমরা সেই বেশি কথায় যাচ্ছি না, আমাদের প্রয়োজন নাই। আমাদের পরীক্ষার জন্য আপাতত এতটুকু মনে রাখলেই হয়। 1969 সালের 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু এই উপাধিতে ভূষিত করেন। জনমত সৃষ্টি হয়েছে। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। অলরেডি এটা আমরা 2-3 জায়গাতে দেখলাম এটা এসেছে। উক্তিটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জুলিও কুরি পদকে ভূষিত হন মনে পড়ে? আমি যখন প্রথমে একটা প্রশ্নে বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কিছু তথ্য দিলাম এবং আমি বললাম আমাদের এই শিখর ক্লাসগুলো আমরা এমনভাবে সাজিয়েছি অ্যাডমিশন প্রোগ্রামে, প্রথম দিকে কিছু প্রশ্ন সলভ করার পরে তোমার কাছে মনে হবে বাকিগুলো অটো কমন চলে আসছে। ওভাবেই আমরা পুরো কন্টেন্টগুলোকে কিন্তু সাজিয়েছি। তো জুলিও কুরি পদকে তিনি ভূষিত হন 1973 সালে। এটা কিন্তু আমি প্রথমে যখন বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছিলাম, তখন আমি এটা বলেছিলাম। এটা আসলে 1972 সালের 18 অক্টোবর তিনি বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক প্রদত্ত এই জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন 1972 সালে। 52 দিনগুলো রচনায় লেখক কোন ভাষারীতি অবলম্বন করেছেন? তিনি সাধু ভাষায় তো তিনি লেখেন নাই, তিনি চলিত ভাষাতেই লিখেছেন পুরোটা, চলিত ভাষা। শেখ মুজিবুর রহমানের কারাগারে রোজনামচা গ্রন্থটির নাম দেন কে? কারাগারে রোজনামচা গ্রন্থটির নামকরণ করেন 2017-তে প্রকাশিত হয়েছিল শেখ রেহানা। 21শে ফেব্রুয়ারি 1952 বঙ্গবন্ধু কোন কারাগারে ছিলেন? তিনি ছিলেন ফরিদপুর কারাগারে। অলরেডি অনেকবার বললাম এটা, তিনি ফরিদপুর কারাগারে ছিলেন। আর এই রচনায় প্লুরিসিসে ভুগছিলেন কে? প্লুরিসিসে ভুগছিলেন মহিউদ্দিন আহমদ, মানে বক্ষ ব্যাধিতে তিনি ভুগছিলেন, যিনি বঙ্গবন্ধুর সঙ্গে সহকর্মী হিসেবে তিনিও কিন্তু জেলে ছিলেন। তো এই প্লুরিসিস বলতে আমরা কি বোঝাই? এটা বলতে আমরা বোঝাই বক্ষ ব্যাধি। ঠিক আছে। দি আনফিনিশড মেমোয়ার্স গ্রন্থটি কার লেখা? এটা কিছুই না, এটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি অনুবাদ। এটা বঙ্গবন্ধুরই লেখা এটা। সো এটা হচ্ছে ইংরেজি অনুবাদের নাম। এটা ওই 2012 সালে প্রকাশিত হয় যেই অসমাপ্ত আত্মজীবনী, ওইটার ইংলিশটা দি আনফিনিশড মেমোরিজ। 52 দিনগুলো শীর্ষক প্রবন্ধে শেখ মুজিবুর রহমানকে বাড়ি নেওয়ার জন্য জেল গেটে কে এসেছিল? উনার বাবা এসেছিলেন আর কি। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আসলে ক্লাস। আমি এটা বলবো যে সবাই ভালো মতো আমরা পড়বো, সবার প্রিপারেশন অনেক ভালো হোক। আর এই চ্যাপ্টারটাকে আসলে এখন একদম ফেলে দেবার মতো কিছু নাই, যেটা থেকে আর প্রশ্নই আসবে না। আগে হয়তো এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমাদের আসলে এখন এত কিছু ভাবার সময় নাই পরীক্ষা নিয়ে। আমাদের জন্য যতটুকু আজকে আমি পড়ালাম, এভাবে যদি তুমি পড়ে যাও, তাহলে ইনশাল্লাহ আশা করি 52 দিনগুলি থেকে প্রশ্ন আসলে তুমি সলভ করতে পারবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। খুব শীঘ্রই অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে বাংলা নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।